আমি স্বাগত জানালাম ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর ষষ্ঠ ক্লাসটি করব। আজকে আমরা সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে টেক্সট। আমরা কন্টেন্ট নিয়ে কাজ করি, সেখানে হচ্ছে মূলত আমরা টেক্সট, ইমেজ এগুলো ব্যবহার করি। তো টেক্সটের একটা ওয়েবসাইটে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে টেক্সট। মেন যে প্রপার্টি একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সটের অনেক ধরনের ব্যবহার আছে। টেক্সটকে স্টাইল করা যায়, কালার করা যায়, বিভিন্নভাবে ডেকোরেট করা যায়। তো এইসব বিষয়গুলো আছে ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আমি আমার সাবলাইম টেক্সট ওপেন করে রেখেছি। আর টেক্সটের যে আমরা প্রপার্টি গুলো দেখবো সেগুলো আমি একটু নোটপ্যাডে নোট করে রেখেছি। প্রথমে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সটটা আমাদের ওয়েবসাইটে কোন পজিশনে কোথায় থাকবে, তো এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। এটাই আমরা প্রথমে শুরু করব, টেক্সট অ্যালাইনমেন্ট। তো টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যে প্রথমে আছে টেক্সটের কালার। তো এর আগে আমরা টেক্সটের কালারটা ব্যবহার করেছি, তারপর আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। আমরা ব্রাউজারে আমরা প্রজেক্ট ওপেন করে রেখেছি। এখানে একটা পি এলিমেন্টে টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা কালার করব। তাহলে আমরা জানি যে এই পি এলিমেন্ট এটা টেক্সট, এটাকে কালার করলে শুধু এখানে আমাদের স্টাইলে কালার প্রপার্টি নিতে হবে এবং এখানে কালারটা বলে দিতে হবে। সাপোজ আমরা এই টেক্সটের কালারটা রেড নিব, আমরা রেড দিলাম, রিলোড করছি, এই যে রেড কালার হয়ে গেছে। এখন যদি অন্য কালার নেই, ব্লু, রিলোড দিই, এই যে ব্লু হয়ে গেছে। আচ্ছা, এখন কালার আমরা দেখেছি যে কালার অনেকভাবে ব্যবহার করা যায়। এটা হচ্ছে জেনেরিক নেম, তারপরে হেক্সাডেসিমাল ভ্যালু আছে, 8 GB আছে। তো ওগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। সাপোজ এই কালারটা যদি আমি ব্যবহার করি, তাহলে এই হেক্সাডেসিমাল ভ্যালুটা নিয়ে আমাদের এটা হচ্ছে হ্যাশ দিয়ে সবসময় লিখতে হয়। যদি রিলোড দিই, কালারটা চলে আসবে, এই যে কালারটা চলে আসছে আমাদের। তারপর 8 GB কালারও ব্যবহার করা যায়। এই যে এখানে আমরা সাপোজ এই কালারটা যদি ব্যবহার করি, তাহলে 8 GB আমাদের এই কালারটা নিয়ে ব্যবহার করতে পারি। সেভ করলাম, এই যে এই কালারটা আমাদের এখন টেক্সটে চলে আসবে, এই যে চলে আসছে। এইভাবে আমরা 8 GB হেক্সাডেসিমাল বা জেনেরিক নেম যেটা দিয়ে হোক আমরা কালার প্রপার্টি মধ্যে ব্যবহার করতে পারি এবং আমরা আমাদের যে কালারটা দরকার সেই কালারটা আমরা টেক্সটে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে কালার প্রপার্টির কাজ। আচ্ছা, নেক্সট আমরা দেখি, নেক্সট যেটা আছে টেক্সট অ্যালাইন। আমার এই যে টেক্সটটা এখানে আছে ব্রাউজারে মানে শো করছে, টেক্সটটা হচ্ছে এই পজিশনে লেফটে টপ। এখন এটা লেফট সাইডে আছে,
আমি যদি মনে করি এটাকে সেন্টারে নিব, তাহলে সেন্টারে যদি আমি দিয়ে দিই টেক্সট অ্যালাইন, তাহলে এটা সেন্টার এই পজিশনে দেখাবে। আবার যদি রাইট দিই টেক্সট অ্যালাইনমেন্ট, তাহলে আমাদের রাইট সাইডে দেখাবে। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কাজটা একটু দেখি। টেক্সট অ্যালাইন যদি আমাদের এখন লেফটে আছে, বাই ডিফল্ট লেফটে থাকে, আমরা যদি এটাকে রাইট দিই তাহলে এটা রাইটে চলে যাবে, এই যে রাইটে চলে যাচ্ছে। এখন আমরা যদি মনে করি এটা টেক্সটটাকে সেন্টারে রাখবো, মিডিল বরাবর, তাহলে সেন্টার দিই, টেক্সটটা সেন্টারে এই যে এই পজিশনে চলে আসবে, এই যে সেন্টারে চলে আসছে, পুরোপুরি সেন্টার। তো টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটের যে টেক্সট অ্যালাইনের কাজ হচ্ছে এটাই, যে তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে রাইট, লেফট, আর একটা হচ্ছে সেন্টার। আমরা আমাদের সুবিধা মতো জায়গায় টেক্সটটাকে আমরা দেখাতে পারবো। আচ্ছা, তারপরে আছে টেক্সট অ্যালাইন লাস্ট। টেক্সট অ্যালাইন লাস্ট এই প্রপার্টির কাজটা হচ্ছে, আমাদের অনেকগুলো মাল্টিপল টেক্সট আছে, সাপোজ একটা প্যারা আছে টেক্সটের, সেখান থেকে আমাদের লাস্ট যে আমাদের লাইনটা থাকবে, মাল্টিপল টেক্সটের লাস্ট যে লাইনটা থাকবে, ওই লাইনটা পজিশন। তো আমরা দেখি এটা, টেক্সট অ্যালাইন লাস্ট। আচ্ছা, আমরা একটু মাল্টিপল টেক্সট নিয়ে নিই, লোরেম ইপসাম। এখানে আমাদের কিছু ডেমো টেক্সট থাকে, সেই টেক্সট গুলো নিয়ে আমরা কাজ করি। সাপোজ এখান থেকে আমি এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, এটাকে রিলোড দিই, এই যে এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা কালারটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে এখন টেক্সট প্যারাগ্রাফ। এখন আমাদের লাস্টের যে লাইনটা আছে, যে এন্ড থেকে এই লাইনটা, এখন এটার পজিশন হচ্ছে কন্ট্রোল করতে পারবো আমরা এই টেক্সট লাইন লাস্ট দ্বারা। আমরা যদি এটা এখন বাই ডিফল্ট লেফটে আছে, এটা যদি আমরা সেন্টারে দেখতে চাই, সেন্টার যদি দিই, তাহলে এই যে সেন্টার দেখাবে। তারপরে এটাকে যদি আমরা রাইট সাইডে দেখতে চাই, তাহলে রাইট সাইডও দেখাবে, এই যে রাইট সাইড দেখাচ্ছে। তো এটা হচ্ছে টেক্সট অ্যালাইন লাস্টের কাজ। এই লাস্টের যে আমাদের লাইনটা থাকবে টেক্সটের, সেটাকে আমরা কোন পজিশনে দেখাবো সেটাই প্রপার্টি দ্বারা কন্ট্রোল করা যায়। আচ্ছা, তারপরে আমাদের যে প্রপার্টি আছে সেটা হচ্ছে ডিরেকশন। আমরা জানি যে টেক্সট গুলা মূলত বাম সাইড থেকে দেখায়। হ্যাঁ, তার মানে আমরা যদি কোনো ডিরেকশন না দিই, তাহলে বাই ডিফল্ট এটা লেফট থেকে আমাদের টেক্সট গুলো শুরু হয়। কিন্তু এই ডিরেকশনকেও কিন্তু কন্ট্রোল করা যায় এই ডিরেকশন প্রপার্টি দ্বারা। আমরা একটু দেখি ডিরেকশন প্রপার্টির কাজ। আচ্ছা, আমি একটা সিঙ্গেল ছোট লাইন দিই, সেটা শুধু এই লাইনটা আমি রাখলাম। আচ্ছা, ডিরেকশন হচ্ছে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এলটিআর।
LTR হচ্ছে লেফট টু রাইট, L দ্বারা লেফট, T দ্বারা টু, R দ্বারা রাইট, তার মানে লেফট থেকে রাইট সাইডে ডিরেকশন হবে টেক্সটের। আর আরেকটা আছে RTL হচ্ছে রাইট টু লেফট, সেট দিলাম, তার মানে রাইট সাইড থেকে লেফট সাইডে আমাদের এই টেক্সটটা দেখাবে। রাইট সাইড থেকে আমাদের টেক্সটটা দেখাচ্ছে। এই যে, আর যদি আমরা LTR করি তাহলে এটা লেফট টু রাইট দেখাবে। এই যে লেফট টু রাইট, লেফট থেকে শুরু হয়েছে, রাইটে যে শেষ। এটাই হচ্ছে আমাদের এই ডিরেকশন প্রপার্টির কাজ। টেক্সটের ডিরেকশনটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় যে শেষ হবে, এই ডিরেকশন প্রপার্টি দ্বারা আমরা এটা সহজে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ইউনিকোড BDI, এখানে এটা একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি এখানে আমরা এই ডিরেকশনটা RTL দিই এবং ইউনিকোড BD কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে BD ওভাররাইড করি, তাহলে আমাদের টেক্সটটাকে উল্টা দিক করে, মানে লেখাটা আমাদের উল্টো হয়ে দেখাবে। রিলোড দিই, এই যে আমাদের প্রথম পজিশন রাইট টু লেফট করলো, তারপরে হচ্ছে টেক্সটটাকে কি করছে, এটা ছিল লোরেম, এটাকে উল্টো করে দেখাচ্ছে। ইপসাম, এটাকে উল্টো করে দেখাচ্ছে। ইজ, এটাকে উল্টো করে দেখাচ্ছে। তো এটার কাজটাই হচ্ছে যখন ডিরেকশন RTL দিচ্ছি এবং ইউনিকোড BDI ওভাররাইড দেখাচ্ছি, তখন এটা আমাদের টেক্সটটাকে উল্টো করে দেখাচ্ছে। তো ইউনিকোড BDI এর এটা হচ্ছে কাজ একটা। আচ্ছা, আমরা এবার নেক্সটে যাই, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। এটা হচ্ছে ইমেজের সাপেক্ষে টেক্সটের পজিশন কোথায় হবে ভার্টিক্যালি। হ্যাঁ, ভার্টিক্যালি কিভাবে হবে সেটাই হচ্ছে এই ভার্টিক্যাল অ্যালাইনের কাজ। তাহলে এটা আমরা একটু দেখি। এই এর মধ্যে আমরা একটা ইমেজ নিই, ইমেজ নিলাম, সোর্স হচ্ছে ইমেজ, একটা আমাদের ইমেজ আছে পিক নামে .jpg ফরম্যাট। আচ্ছা, আর পি ইমেজের মধ্যে আমরা ভার্টিক্যাল অ্যালাইনটা করি। টেক্সট টপ আছে, টেক্সট বটম আছে ভ্যালু, তো টেক্সট আমরা বটম করি। আচ্ছা, এখানে একটু উইথ হাইট নিয়ে নিই, আমাদের ইমেজের উইথ আর হাইটটা একটু নিয়ে নিই। 50 পিক্সেল উইথ, 50 পিক্সেল আমরা হাইট নিচ্ছি। সেভ করলাম। তার মানে টেক্সটটা ইমেজের সাপেক্ষে
নিচের দিকে দেখাবে। টেক্সট বটম আমরা দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন, রিলোড দিই, এই যে টেক্সটটা ইমেজের সাপেক্ষে নিচের দিকে দেখাচ্ছে। এখন যদি আমরা টেক্সটের এটা যদি টপ দিই, বটম না দিয়ে টপ, তাহলে আমাদের টেক্সটটা ইমেজের উপরের দিকে দেখাবে, এই যে উপর দিকে দেখাচ্ছে। তারপর আরো আছে এখানে ভ্যালু টেক্সট অ্যালাইনের, সাবটা হচ্ছে নিচের দিকে, নিচের একবারে সোজাসুজি দেখাচ্ছে এটা। তারপর একটা আছে সুপার, সুপারটা হচ্ছে আরো নিচে দেখাচ্ছে। তো ভার্টিক্যাল অ্যালাইনের কাজ হচ্ছে এটাই, যে একটা ইমেজের সাথে টেক্সট থাকবে এবং সেই টেক্সটটা ইমেজের সাপেক্ষে ভার্টিক্যালি কোন পজিশনে দেখাতে চাচ্ছি আমরা, সেটা আমরা ভার্টিক্যাল অ্যালাইন এই প্রপার্টি দ্বারা আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের কাজ। আচ্ছা, নেক্সট আমরা তাহলে চলে যাই। আচ্ছা, আজকে যেহেতু অনেকগুলো প্রপার্টি আছে টেক্সটের, সেজন্য আমি মানে ইন ডিটেলসে যাচ্ছি না, আমি একটু শর্টে বোঝানোর চেষ্টা করছি। আপনারা একটু প্রয়োজন হলে পরে ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন, তাহলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি টেক্সট ডেকোরেশন। টেক্সটের ডেকোরেশন বলতে টেক্সটের বিভিন্ন মানে আন্ডারলাইন, তারপর হচ্ছে ডাবল লাইন, এগুলো অনেক কিছু মানে লাইন থাকে টেক্সটের সাথে, এটা আমাদের প্রয়োজন। টেক্সটের নিচে একটা লাইন থাকে বা উপরে থাকে, টেক্সটের মধ্যে দিয়ে একটা লাইন দিতে পারি। তো এই লাইনগুলোরকেই, লাইনের যে কাজগুলা সেটাই হচ্ছে এই টেক্সট ডেকোরেশন। তো আমরা দেখি টেক্সট ডেকোরেশনের কাজগুলা। তো প্রথমে আমরা দেখব টেক্সট ডেকোরেশন লাইন। আমরা এখন এই ইমেজের এগুলো কেটে দিই, ইমেজের আমাদের প্রয়োজন নাই। এই যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা হচ্ছে টেক্সটের নিচে দিয়ে একটা লাইন তৈরি করা। তো এটা আমরা দেখি, রিলোড দিই, এই যে আমাদের যে টেক্সট, এই টেক্সটের নিচে দিয়ে একটা লাইন, এটা হচ্ছে আন্ডারলাইন। তারপরে লাইন থ্রো আছে, লাইন থ্রো হচ্ছে লাইনের এই টেক্সটের মধ্য দিয়ে এটা চলে যাবে, টেক্সটের মধ্য দিয়ে এই আন্ডারলাইন, এই আমাদের যে লাইনটা আছে লাইনটা চলে যাবে। এই এটা হচ্ছে লাইন থ্রো। তারপর আছে ওভারলাইন, ওভারলাইনটা হচ্ছে টেক্সট লাইনটা টেক্সট উপর দিয়ে যাবে, এই যে এটা হচ্ছে উপর দিয়ে যাবে। তো এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইনের প্রপার্টির কাজ। এখানে বিভিন্ন লাইন আছে, সেই লাইনগুলো টেক্সটের আমরা নিচ দিয়ে দিতে পারি, মধ্য বরাবর দিতে পারি এবং উপর দিয়েও আমরা দিতে পারি। আচ্ছা, টেক্সট ডেকোরেশন কালার। আচ্ছা, এখন আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা কালার করতে পারি। আমরা এই লাইনের বিভিন্ন কালার আমরা করতে পারি। যদি রেড নিই তাহলে লাইনটা
রেড কালার হয়ে যাবে। আমরা যদি আরো অন্য কালার দিই, গ্রিন দিই, তাহলে এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন কালার প্রপার্টির কাজ। এটা হচ্ছে আমরা যে লাইনটা নিচ্ছি সেই লাইনটাকে বিভিন্ন কালার করা। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল। আমাদের এই লাইনগুলোর বিভিন্ন স্টাইল আছে। হ্যাঁ, এই লাইনগুলোর বিভিন্ন স্টাইল আছে। এটা আমরা বর্ডারে দেখেছিলাম। বর্ডারের ক্ষেত্রে যেমন হচ্ছে সলিড আছে, ডাবল আছে, ড্যাশড আছে, ডটেড আছে। তো এটাই হচ্ছে ওই জিনিস যে টেক্সট ডেকোরেশন স্টাইল, আমাদের লাইনটাকে বিভিন্ন স্টাইলে শো করানো। প্রথমে যদি সলিড, আচ্ছা সলিড তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ড্যাশ দিই তাহলে ড্যাশ আকারে লাইনটা আমাদের দেখাবে, এই যে ড্যাশ। তারপর ডটেড আছে, ডট আকারে আমাদের লাইনটা দেখাবে, এই যে। তারপরে ডাবল আছে, ডাবল লাইন দেখাবে আমাদের, এই যে। তো এটা হচ্ছে আমাদের স্টাইলের কাজ। টেক্সট ডেকোরেশন থিকনেস, থিকনেস দ্বারা হচ্ছে আমরা সলিড নিয়ে এটা লাইনের যে আমাদের পুরুত্ব, এটা আমরা এই থিকনেস দ্বারা কন্ট্রোল করতে পারি। এই যে মোটা দেখাচ্ছে, যদি এটাকে আরো আমরা মোটা দেখাই, 6 px দিলাম, আরো লাইনটা আরো মোটা আমাদের রিপ্রেজেন্ট করছে। তো টেক্সট ডেকোরেশন থিকনেসের কাজটা হচ্ছে আমাদের যে লাইনটা থাকবে সেই লাইনের উইডথটা বাড়ানো বা কমানো, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেসের কাজ। আচ্ছা, টেক্সট ডেকোরেশনটা হচ্ছে, এটা হচ্ছে শর্ট হ্যান্ড লেখার জন্য আমরা বর্ডার, ব্যাকগ্রাউন্ড এগুলো কাজ করতে আমরা দেখেছি যে শর্ট হ্যান্ডে আমাদের, যেমন যেখানে এতগুলো কাজ করলাম, টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, স্টাইল, থিকনেস, এগুলো হচ্ছে একটা লাইনে আমাদের করা যাবে। এই টেক্সট ডেকোরেশন শুধু আমাদের এই টেক্সট ডেকোরেশন এই প্রপার্টি দ্বারাই। তাহলে প্রথমে আমরা বলে দিলাম আন্ডারলাইন, তারপরে এটা কালার নিব রেড, তারপরে এটা স্টাইল আমরা ড্যাশ নিলাম, তারপর থিকনেস দিলাম আমরা 4 px, আর এই উপরে এই প্রপার্টি গুলো কেটে দিলাম। তাহলে আমাদের শর্ট হ্যান্ডে একটা আমাদের প্রপার্টি যেটা টেক্সট ডেকোরেশন, এটার মধ্যেই আমরা লাইনের সব স্টাইল আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কালার কি হবে, এটা পুরুত্ব কতটুকু হবে, হ্যাঁ, এটা কি টাইপ হবে, সবকিছু আমরা একটা লাইনে বলে দিলাম। সেভ করলাম, আমরা এখন দেখি যে অনুযায়ী দেখাচ্ছে কিনা। এই যে আন্ডারলাইন, তারপর হচ্ছে রেড কালার, তারপর হচ্ছে ড্যাশ আকারে দেখাচ্ছে, পুরুত্ব হচ্ছে 4 px। তাহলে আমরা টেক্সট ডেকোরেশন শর্ট হ্যান্ডের মাধ্যমেই
আমরা এক লাইনে সবগুলো লাইনের মানে কাজটা করে ফেলতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের কাজ। টেক্সট, তারপর হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের কাজটা হচ্ছে আমাদের টেক্সটের অনেক সময় ক্যাপিটাল তারপর হচ্ছে স্মল লেটারে দেখানোর প্রয়োজন হয়, সেটা মেনটেন করা যায় এই প্রপার্টি দ্বারা। টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টি দ্বারা আমরা যেমন ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ না সরি, আমি প্রথমে আপার কেস করলাম। আপার কেস মানে হচ্ছে আমাদের লেটারগুলো সব বড় হাতের দেখাবে। এই যে, তারপর যদি আমি লোয়ার কেস দিই তাহলে সবগুলা ছোট হাতের দেখাবে, সব ছোট। তারপরে আরেকটা আছে ক্যাপিটালাইজ, যেটা হচ্ছে ক্যামেল কেস, যেটাকে বলে যে একটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, পরেরগুলো স্মল। এই যে একটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, পরেরগুলো স্মল। এই প্রথমটা ক্যাপিটাল, পরেরগুলো স্মল। এটাই হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্মের কাজ, যেটার মাধ্যমে আমরা আমাদের টেক্সটের যে লেটারগুলো আছে সেটা আমাদের ক্যাপিটাল হবে না স্মল হবে নাকি ক্যাপিটালাইজ হবে, সেটা আমরা এই প্রপার্টি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট স্পেসিং। আচ্ছা, আমাদের টেক্সটের যে লেটারগুলা বা যে ওয়ার্ড আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে স্পেস আমরা কম বেশি করতে পারি। তারপর লাইনগুলোর মধ্যে আমরা স্পেস কম বেশি করতে পারি। তো এটাই হচ্ছে টেক্সট স্পেসের কাজ। তো দেখি আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্টের কাজটা হচ্ছে প্রথম লাইনটা, মাল্টিপল আমাদের টেক্সট আছে, সেখানে প্রথম লাইনটা একটা স্পেস নেবে, লেফট থেকে একটা স্পেস নেবে, সেটা হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। আমরা দেখি প্রথমে টেক্সট ইনডেন্টের কাজটা। px নিলাম, px লেফট থেকে ছেড়ে লাইনটা শুরু হবে। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমাদের একটু বেশি টেক্সট নেই, মাল্টিপল টেক্সট নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে মাল্টিপল টেক্সটের মধ্যে শুধু প্রথম লাইনটা এই 40px ছেড়ে শুরু হবে। এটাকে রিলোড দিই, এই যে 40px শুধু প্রথম লাইনটা আমাদের এই 40px স্পেস দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় লাইন বা শেষ লাইনটা কিন্তু সেই কাজটা করেনি। এটা হচ্ছে টেক্সট ইনডেন্ট প্রপার্টির কাজ। এখন এটা যদি আমি একটু বাড়াই তাহলে কিন্তু স্পেসটা, সরি এখানে আমি বেশি ভ্যালু দিই, তাহলে এখানে এই স্পেসটা আরো বেড়ে যাবে প্রথম লাইনে, বেড়ে গেছে। এটা হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। তারপরে হচ্ছে লেটার স্পেসিং। আচ্ছা, আমাদের যে লেটার গুলো আছে, আমাদের যে লেটার গুলো আছে, এই যে একটা ওয়ার্ডের মধ্যে লেটার গুলা, এগুলোর মধ্যে একটা স্পেস তৈরি হবে।
এখানে যদি 4px দিই তাহলে আমাদের লেটারগুলোর মধ্যে আমাদের স্পেস তৈরি হবে। অনেক স্পেস তৈরি হয়ে গেছে, একটা লেটারের মধ্যেই স্পেস পেয়ে গেছে। এটাই হচ্ছে লেটার স্পেসিং এর কাজ। তারপরটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইটের কাজটা হচ্ছে মাল্টিপল আমাদের যে লাইনগুলো থাকে উপরের লাইনের সাথে নিচের লাইনটার যে একটা স্পেস আছে সেটাকে কম বেশি করা যায় এই লাইন হাইট দ্বারা। সাপোজ এখানে যদি আমরা 4px দিই তবে দেখি বাই ডিফল্ট যে লাইন হাইট আছে সেটাই আসলে অনেক বেশি, সেজন্য আমাদের লাইনগুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হয়ে গেছে। আমরা কেটে দিই। এই যে আমাদের নরমালি একটা স্পেসিং আছে ভালো। আমরা যদি 10px দিই আচ্ছা 10px এর থেকেও আসলে বাই ডিফল্ট বেশি লাইন স্পেস আছে। আমরা যদি এটাকে 20px দিই এই যে এবার অনেকটা বেশি হয়েছে লাইন স্পেস। আমরা যদি মনে করি আরো বাড়াবো সেটা বাড়াতে পারি, এই যে আরো লাইন স্পেস পেয়ে গেছে। তো এটাই হচ্ছে লাইনের স্পেসের কাজ। একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে যে স্পেসটা আছে সেটা এই লাইন স্পেস প্রপার্টি দ্বারা কন্ট্রোল করা যায়। এই লাইন হাইট দ্বারা আমরা কন্ট্রোল করতে পারি। আর এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। একটা ওয়ার্ডের সাথে পাশাপাশি যে ওয়ার্ডগুলো থাকে আমাদের টেক্সটে সেই ওয়ার্ডের মধ্যে যে স্পেস থাকে সেটাকে এই ওয়ার্ড স্পেসিং দ্বারা কন্ট্রোল করা যায়। অনেকটা স্পেস পেয়ে গেছে এই ওয়ার্ডটার সাথে ওয়ার্ডের যে মাঝে যে স্পেস এটা অনেকটা পেয়ে গেছে। তারপর যদি এই স্পেসটাকে আমরা আরো বাড়াই 20px দিই তাহলে এই স্পেসটা আমাদের আরো বেড়ে যাবে। এই যে আরো বেড়ে গেছে। তাহলে ওয়ার্ড স্পেসিং এর কাজ হচ্ছে পাশাপাশি যে ওয়ার্ড সেই ওয়ার্ডগুলোর মধ্যে স্পেস সেটাকে কম বেশি করার কাজটাই হচ্ছে ওয়ার্ড স্পেসিং। তারপর হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেসের কাজটা হচ্ছে আমাদের টেক্সট গুলো সবসময় র্যাপিং করে আসলে দেখায় ব্রাউজার। তো এটাকে র্যাপটাকে কন্ট্রোল করা যায় এই হোয়াইট স্পেসিং এর মাধ্যমে। এখানে যদি আমরা যে নো র্যাপ দিই, আচ্ছা প্রথমে আমরা দেখি এটা বাই ডিফল্ট এটা আমাদের এরকম দেখাচ্ছে। এখন যদি নো র্যাপ দিই তাহলে এটা র্যাপিং হবে না, এটা একটা বিশাল একটা লাইন হয়ে যাবে আমাদের এই প্যারাটা, ওইটা রাইট সাইডে চলে যাবে। স্ক্রিন ব্রেক করে সেটা রাইট সাইডে চলে যাবে। রিলোড দিই, তার মানে আমাদের ব্রাউজার কি করছিল সেটা হচ্ছে বাই ডিফল্ট সে এই স্ক্রিন সাইজের মধ্যেই আমাদের প্যারাটাকে যেখান থেকে ভেঙে ভেঙে আমাদের মাল্টিপল লাইনের মাধ্যমে দেখাচ্ছিল। কিন্তু যখন আমি এই হোয়াইট স্পেস প্রপার্টি দ্বারা নো র্যাপ দিলাম, তার মানে আমাদের র্যাপিংটা যখন আর থাকলো না, তখন
এই লাইনটা আমাদের মানে প্যারাটা এক লাইনের মধ্যে হয়ে গেছে এবং এটা বিশাল একটা লাইন আমাদের হয়ে গেছে। আসলে এটা কোনো ইউজার ফ্রেন্ডলি কাজ না, যেহেতু আমাদের সবসময় আসলে মানে র্যাপিং থাকাটাই আমাদের ভালো। এটা কেটে দিলে চলে আসছে, বা এখানে যদি আমরা নর্মাল দিই তারপরে ওটা নর্মাল যেটা সেটাই কাজ করবে। তো এটা হচ্ছে হোয়াইট স্পেসের কাজ। তারপরে লাস্ট যে প্রপার্টি আছে আমাদের সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সটের মধ্যে যে বিভিন্ন শ্যাডো আমাদের অনেক সময় স্টাইল করা হয়, সেটার কাজটাই হচ্ছে টেক্সট শ্যাডো। যদি এটা একটু দেখি যে টেক্সট শ্যাডো, আমাদের কোনো এখন শ্যাডো নাই, আমরা এটা একটা সিঙ্গেল আমরা একটা লাইন নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আমাদের। এবং এটাকে বড় করে নিই, এটা হচ্ছে আমরা H1 ট্যাগের মধ্যে নিয়ে নিই। আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের স্টাইলেও সিলেক্টর H1 বলে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের H1 টাইটেল। এখন এখানে আমরা যদি এই একটা শ্যাডো নিয়ে আসতে চাই, তাহলে টেক্সট শ্যাডো প্রপার্টির মধ্যে আমাদের ভ্যালুটা বলে দিতে হবে 4px x আর হচ্ছে y, যে আমাদের ভার্টিক্যাল গুলো থাকে আমাদের যে দুইটা দিক থাকে আমাদের, সেটা হচ্ছে একটা x বরাবর আর y, দুটো অক্ষ। তো দুইটার এই x হচ্ছে 4px, y এর জন্য আমি y এর জন্য দিলাম আমরা 4px। তাহলে আমাদের একটা শ্যাডো তৈরি হয়ে যাবে। এই একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। আমরা যদি ভ্যালুটাকে একটু কমাই দিই, 2px করে করি, সুন্দরভাবে একটা শ্যাডো আমাদের দেখাচ্ছে। আচ্ছা, শ্যাডোর পরে এখানে আমরা যদি আরেকটা ভ্যালু নিই, তাহলে হচ্ছে এটার অপাসিটিটা ঠিকভাবে এটা দেখাবে, সুন্দরভাবে দেখাচ্ছে। মানে ব্লাডটা, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের এক্স অক্ষর ভ্যালু, পরেরটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষর ভ্যালু, আর 3 নম্বরটা হচ্ছে আমাদের ব্লার। ব্লারটা কি হবে সেটা হচ্ছে 3 নম্বর ভ্যালু দ্বারা আমাদের বোঝাচ্ছে। যদি আমরা এই শ্যাডোটার একটা কালার করতে চাই, সাপোজ একটা ব্লু কালার করতে চাই আমরা, তাহলে ব্লু কালার দিয়ে দিলাম, তাহলে শ্যাডোটার ব্লু কালার দেখাবে। এই যে সুন্দরভাবে আমরা ব্লু কালার দিয়ে টেক্সটে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে টেক্সট শ্যাডোর কাজ। টেক্সট শ্যাডোর হচ্ছে ভ্যালু 4টা আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স অক্ষ, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষর ভ্যালু, 3 নম্বরটা হচ্ছে ব্লার, ব্লারটা কত হবে, আর 4 নম্বরটা হচ্ছে কালার, শ্যাডো কালারটা কি হবে। এখন যদি আমরা কালারটা চেঞ্জ করি, সাপোজ রেড করি, তাহলে এটা রেড কালার একটা শ্যাডো আমাদের দেখাবে, এই যে রেড কালার। তারপরে আমরা যদি শ্যাডো এটা যদি বাড়াই, এই সরি ব্লাডটা, তাহলে এটা একটা যে রিফ্লেক্টরটা হচ্ছে,
তো এভাবে আমরা টেক্সটের মানে আমাদের অনেক সময় টেক্সট স্টাইলের জন্য এই টেক্সট শ্যাডো আমরা ব্যবহার করি। তো টেক্সট শ্যাডোর ব্যবহারটা হচ্ছে এটা, চারটা ভ্যালু আছে, চারটা ভ্যালু দ্বারা আমরা টেক্সটের শ্যাডো আমরা তৈরি করতে পারি এবং এটাকে কন্ট্রোল করতে পারি। তো আজকে আমরা টেক্সটের অনেকগুলো প্রপার্টি দেখলাম। তো আসলে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে সব থেকে বেশি ব্যবহার হয় টেক্সট। তো এই প্রপার্টি গুলা খুব ভালো মতো শিখে ফেলতে হবে, তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো আমি যেগুলো দেখালাম প্রত্যেকটাই আমি আলাদাভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারা সুন্দরভাবে এগুলা নিজে প্র্যাকটিস করে নেবেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।